নমস্কার, সুপ্রভাত। সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। প্রত্যেক দিন আমাদের কোভিডের যে জীবন যুদ্ধ সেটা যেন আরও স্পষ্ট হচ্ছে যে আমাদের প্রত্যেকটা দিন আরও কঠিন হতে চলেছে। আজকে সকালে খুব মন ভারাক্রান্ত করা খবর, প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ এবং কোভিড পরবর্তী অসুস্থতাই জন্যই তাকে আমরা হারালাম। এবং শুধুমাত্র বাংলা সাহিত্য না, কিশোর সাহিত্যেও তার অবাধ বিচরণ ছিল। সুতরাং তার কথা হয়তো না ভেবে আজকে সকালটা শুরু করা যেত না। এবং প্রত্যেক দিন যেমনটা বলে থাকি যে করোনা যে হ্রাস সেটা কিন্তু আরও বাড়তে চলেছে। যেমনটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সেপ্টেম্বর বা অক্টোবর পুজোর কাছাকাছি সময় করোনার যে তৃতীয় ঢেউ সেটা আরও তৃতীয় ঢেউ আসতে চলেছে এবং নয়া স্ট্রেন আসতে চলেছে। কিন্তু সব থেকে বড় কথা হলো নিজেদের যে সচেতনতা সেটাকে সবসময় বজায় রেখে চলতে হবে এবং পাশাপাশি আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনাটাকেও চালিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের সাথে প্রত্যেক দিন এডুকেশন অনলাইনের যে বিশেষ অনুষ্ঠান, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও যে বিষয় নিয়ে আলোচনা করা হবে অর্থনীতি, ইকোনমিক্স, একাদশ শ্রেণীর অর্থনীতি। এবং স্টুডিওতে আলোচনার জন্য যিনি রয়েছেন স্যার প্রাঞ্জল দেব। স্যার অনেক অনেক স্বাগত স্টুডিওতে আপনাকে। নমস্কার। স্যারের ক্লাস তোমরা এর আগেও করেছো, আরও একবার আজকে যে বিষয় নিয়ে পড়ানো হবে রাশি বিজ্ঞান, অনেকটা স্ট্যাটিস্টিকের সাথে এটা রয়েছে, কারণ ইকোনমিক্সের সাথে সাথে স্ট্যাটিস্টিকটাও কিন্তু অনেকটা থাকে, অনেকটা ফ্যাক্টর থাকে। এবং এটা যখন পরবর্তীকালে অর্থাৎ কলেজের ক্ষেত্রে বা আরও যদি তোমরা বৃহৎভাবে পড়তে চাও তখন কিন্তু স্ট্যাটিস্টিকটা থাকে। তো আজকের চ্যাপ্টারটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে এবং পাশাপাশি তোমাদের কোনো অসুবিধে হলে স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারো। স্যার, তো ইকোনমিক্সের রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের যে পার্টটা রয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল। ইকোনমিক্সে তোমরা দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু কিছু কিছু গ্রাফিক্যাল ফর্মস থাকে, অর্থাৎ বিভিন্ন চিত্র থাকে, জ্যামিতিক চিত্র, যেগুলো কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমেই তৈরি হয়। ইকোনমিক্স মানেই কিন্তু বিভিন্ন বছরের বা বিভিন্ন মাসে বিভিন্ন কোম্পানির কত কি প্রোডাকশান হলো বা বিভিন্ন তথ্য, এই তথ্যগুলো কিন্তু রাশিবিজ্ঞানের মাধ্যমেই জানা যায় আর কি। তো তাই জন্য ইকোনমিক্সে কিন্তু রাশিবিজ্ঞান একটা ভাইটাল পার্ট। তো তোমাদের একাদশ শ্রেণীতেও সেরকম রাশিবিজ্ঞানের একটি ছোট অংশ রয়েছে যেটা ইকোনমিক্সের সঙ্গে রিলেটেড। যেরকম তোমাদের এখানে সিলেবাসে দেখতে পারবে, যদিও সিলেবাস রিডিউস করেছে কিন্তু এই পার্টটা তোমাদের রয়েছে। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে তোমার গ্রুপ বি, অর্থাৎ সিলেবাসের যে গ্রুপ বি রয়েছে সেই গ্রুপ বি এর ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। তো এই রাশিবিজ্ঞানে ছোটো ছোটো কিছু অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো তোমাদের জানাও রয়েছে, কারণ ক্লাস 9-10-এ যে গণিতের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারে তোমরা এই অঙ্কগুলো করে এসছো। তবুও এই জানা অঙ্কেরই আরও কিছু এক্সট্রা পার্ট তোমাদের 11-এ রয়েছে ইকোনমিক্সের মধ্যে। তো সেই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। দেখো কি হচ্ছে, গ্রুপ বি এর এটা প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাই আজকে আমি করাচ্ছি। প্রথমে যে চ্যাপ্টারের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বার ডায়াগ্রাম বা দণ্ডচিত্র। তো এই দণ্ডচিত্র বা বার ডায়াগ্রাম কি সেটা আগে আমি বলে নিই একবার। এই যে বার ডায়াগ্রাম বা দণ্ডচিত্র হচ্ছে তোমার কোনো কোম্পানি বা কোনো ফ্যাক্টরি প্রত্যেক মাসে বা কোনো একটা নির্দিষ্ট বছরে কত কি উৎপাদন হলো সেটা যদি আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সেটা আমরা হচ্ছে বার ডায়াগ্রাম। সেটা কি করে করব বা বার ডায়াগ্রামটা কি করে আমরা আঁকবো বা তৈরি করব সেটা সম্পর্কে আমরা বলছি। দেখো, ধরো এবিসি নামক একটা কোম্পানি রয়েছে। সেই কোম্পানিতে একটা ধরলাম আমি এখানে এবিসি হচ্ছে একটা চালের কোম্পানি। সেই চাল যে কোম্পানিটা রয়েছে সেই প্রত্যেক মাসে সেই কোম্পানিতে চাল কতটা পরিমাণ বিক্রি হয়েছে সেই বিক্রির একটা গ্রাফিক্যাল আমরা প্রেজেন্টেশন এখন করব দণ্ডচিত্র বা বার ডায়াগ্রামের মাধ্যমে। ধরো এখানে মাস বলে দিচ্ছে আর এখানে বিক্রয়ের পরিমাণ। ধরলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অবধি আমি ধরলাম। পরে যেহেতু এখানে জায়গাটা কম রয়েছে সেই কারণে আমি সেপ্টেম্বর অবধি ধরছি। তো এইখানে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে মোট বিক্রি হয়েছে
100 কুইন্টাল। ফেব্রুয়ারিতে প্রত্যেক মাসে যেহেতু সেম পরিমাণ বিক্রি হয় না, তো সেই কারণে হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে। তো এইখানে ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে এখানে হলো কি 80 কুইন্টাল, মার্চে দেখা যাচ্ছে 75, এপ্রিলে দেখা যাচ্ছে এটা 120, একটু বেশি বিক্রি হয়েছে। আবার মে মাসে দেখা যাচ্ছে 100 হয়েছে, তারপরে দেখা যাচ্ছে জুন মাসে হয়েছে 90, জুলাইতে হয়েছে 85, আর এপ্রিলে আবার পুনরায় 100 হয়েছে এবং সেপ্টেম্বরে হয়েছে 90। তো এইখানে বিভিন্ন যে মাস রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অবধি আমি ধরেছি। তো এই যে প্রত্যেক মাসে দেখো বিক্রয়ের পরিমাণ আলাদা আলাদা হয়েছে। তো এইটা যদি আমি একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করি তাহলে কীরকম চিত্রটা হবে। এই গ্রাফের মাধ্যমে কিন্তু প্রত্যেক বছরের একটা চিত্র বার করা হয় এবং সেই চিত্রের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে বিগত 5 বছর কিংবা 10 বছরে একটা কোম্পানিতে চালের বিক্রির ওঠানামা প্রত্যেক মাসের ভিত্তিতে কীরকম ওঠানামা হয়েছে সেইটা দেখানো যায়। তো দেখো কি করছি, এটা বেসিক্যালি তোমরা স্কেল দিয়ে করবে। এই যে উলম্ব যে অক্ষটা রয়েছে এইখানে আমরা এরকম স্কেল দিয়ে, ধরো সেন্টিমিটার যে স্কেল রয়েছে 1 সেন্টিমিটার করে প্রত্যেকটা জায়গা আমি রাখবো, প্রত্যেকটা যে গ্যাপ দেবো সেটা হচ্ছে 1 সেন্টিমিটার করে আমি রাখবো। আর এগুলোকে প্রত্যেকটাকে আমি 10 করে বাড়াচ্ছি, 10, 20, 30 এরকমভাবে বাড়াচ্ছি। এই 100 অবধি আমি করেছি। আর নিচে যেটা রয়েছে, নিচেও আমি ঠিক একই দূরত্ব বজায় রাখবো, বা এটা একটু বেশি দূরত্ব রাখতে পারো। এইখানে এই যে দুটো যে আমি সেন্টিমিটারের গ্যাপ রেখেছি, এই দুটো সেন্টিমিটারকে নিয়ে কিন্তু আমরা একটা দণ্ডচিত্র বা বার ডায়াগ্রাম করব। তো এইটাকে আমি জানুয়ারি রাখছি, তারপর আবার একটাকে আমি গ্যাপ দেব, মাঝখানে যে একটা গ্যাপ রাখবো, গ্যাপ রেখে কি করব, এটাকে ফেব্রুয়ারি লিখলাম, তারপর আবার একটা গ্যাপ দিয়ে এটাকে মার্চ লিখবো, আবার দুটোকে নিয়ে আমরা এপ্রিল, মে, জুন, জুলাই এই অবধি আমি মোটামুটি করছি। তো এইখানে কি করে করব দেখো এবার আঁকাটা। এই যে জানুয়ারি মাসে দেখা যাচ্ছে 100 ইউনিট আমার উৎপাদন হয়েছে, তাহলে এইখান থেকে আমি স্কেল বসিয়ে 100 ইউনিটের পয়েন্ট কোনটা, এইটা। তো এইখানে আমি কি করব না, এরকম একটা বার ডায়াগ্রাম আঁকলাম, তার মানে জানুয়ারিতে হয়েছে কত, 100, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক একইভাবে এইখানে ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে কত হয়েছে না, 80 একক মানে বিক্রয় হয়েছে। তো এইখানে ফেব্রুয়ারি থেকে আমরা 80 কোথায় দেখা যাচ্ছে, এই জায়গা দেখা যাচ্ছে। তো ফেব্রুয়ারির যে এই দাগটা রয়েছে এইটা আমরা এইখান থেকে এই 80 অবধি তুললাম, এই হচ্ছে সেকেন্ড বার তৈরি করলাম। ঠিক একইভাবে এইখানে এবারে মার্চে দেখা যাচ্ছে কত, 75, তাহলে এই 75টা কিন্তু আসে এই 70 আর 80 মাঝামাঝি অংশে, তাহলে এটা পুরো আমরা 70-এও নেব না, আবার পুরোটা 80-তেও নেব না, এই 70 আর 80 এই মাঝামাঝি অংশে রেখে আমরা কিন্তু এখানে এই বারটা অঙ্কন করলাম। এরপরে কি দেখা যাচ্ছে, এপ্রিল রয়েছে, এপ্রিলে দেখা যাচ্ছে 120। আচ্ছা, এইখানে জায়গাটা যেহেতু কম সেক্ষেত্রে আমি এটা একটু কমিয়ে দিচ্ছি।
এপ্রিলেরটা আমি কমিয়ে এটা ধরো আমি এটা 60 করলাম, 60। তো এইবারে তাহলে এপ্রিলে যেটা রয়েছে সেইটা অনুসারে কি দেখা যাচ্ছে না, এইখান থেকে এপ্রিলটা ধরবো, এপ্রিলটা ধরে নিয়ে এই হচ্ছে 60, এই 60 অবধি আমরা তুললাম। এই এপ্রিল, তারপরে হচ্ছে গিয়ে তোমার মার্চ মাস। তো মার্চ মাসে দেখা যাচ্ছে কি হচ্ছে না 100 ইউনিট অবধি পুনরায় হয়েছে। তো আবার এইখানে এই 100 ইউনিট অবধি আমরা তুললাম। এই তুলে নিয়ে এরকম যথারীতি চলতে থাকবে প্রত্যেকটা মাস পর্যন্ত। এরপর হচ্ছে জুন মাস, সেই জুন মাসে কি হচ্ছে, জুন মাসে দেখা যাচ্ছে এটা হয়েছে 90। তো এই 90 অবধি তুলে দেবো। তো এইরকমভাবে প্রত্যেকটা মাসের কিন্তু আমরা বার ডায়াগ্রাম পেয়ে যাব। তো এই যে এইখানে বার ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বছরে বিভিন্ন মাসে কীরকম বিক্রয়ের পরিমাণটা ওঠানামা করেছে। তো এই রকম যদি আমরা সবসময় যদি প্রত্যেকটা সংখ্যা দেখতে চাই সেটা আমাদের একটু দেখতে অসুবিধা হয়। তো যদি এটা আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে সহজেই বুঝতে পারছি আমাদের বিক্রয়ের পরিমাণটা কখন বৃদ্ধি পেয়েছে আবার কখন আস্তে আস্তে কমেছে বা ফ্লাকচুয়েটটা কীরকমভাবে হচ্ছে। তো এইটা তাই জন্য এখানে এরকম গ্রাফের মাধ্যমে দেখানো হয়। এটা যদি 5 বছরের এরকম বিভিন্ন গ্রাফ বা বিভিন্ন ডাটা নিয়ে করা হয় তাহলে কি হচ্ছে, সেখানে কিন্তু একটা কোম্পানির বিগত 5 বছর ধরে বিক্রয়ের পরিমাণ বেড়েছে কতটা বা কীরকম কি হয়েছে বা প্রত্যেক মাসে কতটা কি লাভের পরিমাণ হচ্ছে সেটাও কিন্তু সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো এইটা হলো কি বার ডায়াগ্রাম হলো বা দণ্ডচিত্র হলো। তো এরপরে যেটা রয়েছে, এরপরে তোমার রয়েছে হচ্ছে তোমাদের চ্যাপ্টারে যে হিস্টোগ্রাম। ঠিক আছে, সেই হিস্টোগ্রাম কি জিনিস সেটা দেখো, এবারে দেখাচ্ছি। হিস্টোগ্রামের ক্ষেত্রে কি হচ্ছে, একটা শ্রেণী দেয়া থাকে বা ক্লাস দেয়া থাকে, বা ধরো তোমাদের স্কুলে বিভিন্ন পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে কি হচ্ছে না 50 একটা পরীক্ষা হয়েছে। তো দেখা যাচ্ছে সেখানে 10 থেকে 20তে একটা, সরি 10 থেকে 20 না, 0 থেকে আমি ধরছি, বা 10 থেকে 20 0 কেউ পায়নি, 10 থেকে 20তে কতজন পেয়েছে বা 20 থেকে 30 নম্বর কতজন পেয়েছে সেই নিয়ে আমরা বিভিন্ন আলাদা আলাদা ভাগ করে নিলাম। বা 30 থেকে 40 আর 40 থেকে 50, এই যে বিভিন্ন যে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে, মানে 10 থেকে 20 নাম্বার কতজন পেয়েছে, 20 থেকে 30 কতজন পেয়েছে, 30 থেকে 40 কতজন পেয়েছে, বা 40 থেকে 50 কতজন পেয়েছে, এরকম আমরা বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন পার্টে আমরা ভাগ করে নিলাম। তো সেখানে দেখা যাচ্ছে যে এখানে 10 থেকে 20 নাম্বার পেয়েছে 8 জন, আর তারপরে 20 থেকে 30 পেয়েছে 12 জন, 30 থেকে 40 পেয়েছে 25 জন, এবং 40 থেকে 50 পেয়েছে দেখা যাচ্ছে 10 জন। তো এই রকম যে তথ্যটা পেলাম, এই তথ্যের মাধ্যমে কিন্তু এখন আমরা হিস্টোগ্রাম তৈরি করব। বার ডায়াগ্রামের মতনই অনেকটা দেখতে, কিন্তু কিছুটা এখানে হিস্টোগ্রামটা আলাদা, বা এটাকে বাংলায় আয়তলেখও বলা হয়। এইখানে আমরা ফ্রিকোয়েন্সি যেটা লিখেছি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা বাংলায় বলা হয়। এই ফ্রিকোয়েন্সিটা আমরা উলম্ব অক্ষে বা ভার্টিক্যাল অ্যাক্সিসে পরিমাপ করব। আর এই যে ক্লাস যেটা রয়েছে, ক্লাসটা সর্বদা এই অনুভূমিক অক্ষ বা হরাইজন্টাল অক্ষে আমরা পরিমাপ করব। এখানে ক্লাসটা লিখলাম। তো এইখানে ফার্স্টে হচ্ছে 0, ঠিক একইভাবে আগেরটার মতনই এখানে 1 সেন্টিমিটার করে আমি গ্যাপ নিয়ে করছি। এইখানে নিচের দিকে আমরা কোনটা লিখব, এই যে ক্লাস যেটা দেখতে পাচ্ছি 10 থেকে 20, হায়েস্ট রয়েছে কত 50। তো এইখানে যে কটা ক্লাস আমি দেখতে পাচ্ছি, মানে যে কটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সংখ্যা আমরা একবার করে লিখব। তো 10 দেখা যাচ্ছে, তো এখানে 10 লিখলাম প্রথমে। 20 এইখানে 20তে শেষ হয়েছে, আবার 20তে শুরু হয়েছে, দুবার দেখা গেল, আমরা 20টা একবারই লিখব। 20, তারপরে 30, 40, 50, 60, 70 এরকম চলতে থাকবে। আর ওপরে যেটা আছে সেই ওপরেরটা আমরা ঠিক একইভাবে 1 সেন্টিমিটার করে গ্যাপ নিয়ে করছি।
5 মানে প্রত্যেকটা গ্যাপিং আমরা 5 করে ধরছি, 5, 10, 15, 20, 25, 30 এরকমভাবে আমরা গ্যাপিংটা ধরলাম। তো এইবারে এই যে 5 করে কখনো ধরছি বা কখনো 10 করে ধরছি, এটা কি করে বুঝবো? না এইখানে ফ্রিকোয়েন্সির যে নাম্বারগুলো রয়েছে, এই ফ্রিকোয়েন্সি নাম্বারগুলো কীরকমভাবে রয়েছে। যদি এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেশি অবধি, অর্থাৎ 100-100-র ওপরে যদি থাকে, তখন আমরা আর 5 করে গ্যাপ রাখবো না, তখন আমরা 10 করে গ্যাপ রাখবো। বা তার থেকেও বেশি, ধরো এখানে দেখা যাচ্ছে যদি 300-400 থাকে, তখন আমরা 2 সেন্টিমিটারের গ্যাপ আমরা 10 করেও ধরতে পারি। মানে এইখানে প্রত্যেকটা সেন্টিমিটারের গ্যাপ বা দূরত্ব কিন্তু আমাদের সেম রাখতে হবে। এখানে যখন 5 ধরলাম, এখানে আমি 15 করে দিতে পারবো না। এখানে 5 করেছি, এখানে 10 করেছি, তার মানে আমাদের গ্যাপিংটা কিন্তু 5-5 করে বাড়ছে। তার মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কিন্তু আমাকে 5 করেই বাড়াতে হবে। একটা 5 বাড়ালাম আর একটা 15 বাড়ালাম, এরকম ধরলে কিন্তু চলবে না। তো 5-5 করে প্রত্যেকটা বাড়িয়েছি। আবার নিচেও দেখো ঠিক একই পদ্ধতিতে 10-10 করে বাড়িয়েছি। তো এই ক্ষেত্রে দেখো এবারে কি করছি, তো এই যে 10 থেকে 20, 10 থেকে 20 মানে হচ্ছে কিন্তু তোমার এইটুকু অংশ। এই 10 থেকে 20 যেটা আছে, তাহলে 10 থেকে 20 দেখা যাচ্ছে কতজন পেয়েছে? না 8 জন। তাহলে 8টা নিশ্চয়ই 10-এর থেকে একটু নিচে হবে। তাই জন্য এই যে হিস্টোগ্রামটা আমরা আঁকছি, 10 থেকে একটু নিচে ধরলাম। এই হলো প্রথমটা, মানে 10 থেকে 20 সিলেকশানটা। তারপরে 20 থেকে 30, অর্থাৎ আমাদের এই এরিয়াটা বোঝাচ্ছে। তাহলে 20 থেকে 30 পেয়েছে হচ্ছে 12 জন। সুতরাং এইখানে 10-এর থেকে একটু ওপরে তুলবো, এই অবধি 10, তার থেকে একটু ওপরে তুলে এইটা আমরা এরকমভাবে জুড়ে দেবো। অর্থাৎ এই হয়ে গেল 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে হচ্ছে 12 জন। এরপরে যেটা রয়েছে 30 থেকে 40, অর্থাৎ এই অংশটা আমার বোঝাচ্ছে। তো এই 30 থেকে 40-এ দেখা যাচ্ছে কতজন পেয়েছে? না 25 জন পেয়েছে। অর্থাৎ এইটাকে তখন আমি এই 25 নম্বর অবধি তুলবো, তুলে নিয়ে এটাকে এরকম আমরা জুড়ে দেবো। এই হলো তোমার 30 থেকে 40 যেটা রয়েছে, সেই 30 থেকে 40-এ পেয়েছে 25 জন, সেটা আমরা ডিনোট করলাম। বা এরপরে হচ্ছে কি 40 থেকে 50, অর্থাৎ এই অংশটুকু আমাকে বোঝাচ্ছে। তো 40 থেকে 50 পেয়েছে 10 জন। তাহলে এটা কি করব, এই যে 10 রয়েছে, 10 মানে এতটা, তো এইখান থেকে এই 10 অবধি নিয়ে এই তুলে দিলাম। তার মানে এইটাই হয়ে গেল আমার কি হিস্টোগ্রামটা অঙ্কন হয়ে গেল। তো এইখানে কি হচ্ছে না, আগে দণ্ডচিত্রটা দেখেছিলাম কি না, এই প্রত্যেকটা বারের মধ্যে গ্যাপ ছিল, এরকমভাবে গ্যাপ ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বার কিন্তু একটার সঙ্গে আরেকটা জুড়ে রয়েছে বা লেগে রয়েছে। তো এরকমভাবে হিস্টোগ্রামটা অঙ্কন করতে হয়। যখন এরকম ক্লাস ভিত্তিতে দেয়া থাকবে, বা ধরো বলা থাকলো 2020-21 সালে এতটা উৎপাদন হয়েছে, যেহেতু তোমার ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা হয়, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা যেহেতু তোমার এক বছরের এপ্রিল থেকে পরের বছরের মার্চ অবধি হয়, তাই জন্য যে কোনো অর্থনীতির হিসাব দেখা যায় যে 2 বছর ধরে করা হয়, অর্থাৎ 2021-22 বা 19-20 এরকমভাবে করা হয়। তো সেই রকম ধরো 19-20 থেকে বা 20-21 এর মধ্যে উৎপাদন কতটা হয়েছে সেটা যদি দেখায়, বা এরকম যদি ক্লাস হিসাবে বলা থাকে, মানে একটা জায়গা থেকে একটা জায়গার মধ্যে কতটা হয়েছে সেইটা যদি বলা থাকে, তখন এটা হিস্টোগ্রাম অনুসারে আঁকতে হয়। তো হিস্টোগ্রামটা হয়ে গেল। এরপরে যে পার্টটা রয়েছে তোমাদের, আচ্ছা তার মধ্যে আর এটার হিস্টোগ্রামটার থেকে আমরা আরেকটা জিনিস বার করতে পারি, যেটা হচ্ছে লাইন ডায়াগ্রাম বা রেখচিত্র। লাইন ডায়াগ্রাম বা রেখচিত্রটা কি করে করব? এইটা বার করার সময় আমার এই যে প্রত্যেকটা ক্লাসের একটা মিড ভ্যালু বার করে নিতে হবে। মিড ভ্যালু, এই তোমার রেখচিত্রটা যদি অঙ্কন করতে চাই, মিড ভ্যালু বা বাংলায় বলা হচ্ছে মধ্যমা। মিড ভ্যালু কি করে হচ্ছে? এই প্রথম ক্লাসের 10 + 20/2 অর্থাৎ 15। মিড ভ্যালুগুলোকে আমরা বার করে নেব। মিড ভ্যালু বার করে নেব, তাহলে 20 থেকে 30 যেটা হচ্ছে সেটা কত হচ্ছে? 25। এখানে আমার প্রত্যেকটা এরকমভাবে বার করতে হয় না। এইখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে দূরত্ব কিন্তু রয়েছে 10-10 করে। তো এই যেহেতু 10 করে রয়েছে, প্রত্যেকটার মিড ভ্যালু আমি যদি 10 করে বাড়িয়ে দিই, তাহলেই কিন্তু আমার উত্তরটা পাওয়া যায়। তো এইখানে মিড ভ্যালু যেগুলো পেলাম 15, 25, 35, 45, তাহলে এইগুলো কোথায় হচ্ছে? ক্লাসের এরকম পজিশানে। এইবারে এর রেসপেক্টে আমরা এই পয়েন্টটা নেব। 10 থেকে 20 যে রয়েছে, এখানে হয়েছে কত? 8, তাহলে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, এইটা এখানে এই পয়েন্টটা নিলাম। তারপরে 20 থেকে 30 যে রয়েছে, সেইটার ফ্রিকোয়েন্সি কত রয়েছে? না 12 রয়েছে, সেটা আমরা এর সোজাসুজি এখানে নিলাম। তারপরে 30 থেকে 40, এটা হচ্ছে তোমার 35-এর রেসপেক্টে, তার মানে কত হচ্ছে? 25, তার মানে এইটা নিলাম।
তারপরে হচ্ছে এইটা হচ্ছে এই জায়গা নিলাম। এইবারে কি করব, এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দেবো। এই যুক্ত করার মাধ্যমে আমরা যে রেখাটা পাবো সেই রেখাটাকেই বলা হচ্ছে এখানে আমার রেখচিত্র বা লাইন ডায়াগ্রাম কিন্তু এখানে বলা হয়। তো এই হচ্ছে লাইন ডায়াগ্রাম এবং হিস্টোগ্রাম আমি একই সাথে দেখিয়ে দিলাম। এটা যদি তোমার শুধু লাইন ডায়াগ্রাম করতে দিত তাহলে আমরা শুধু এখানে মিড ভ্যালুটা বার করতাম, আর এই যে হিস্টোগ্রামের যে তোমার আয়তলেখ যেটা এঁকেছি সেইটা আঁকতাম না, শুধুমাত্র এই কালো দাগটাই আমরা দিতাম। কি করে দিতাম আমরা, মিড ভ্যালু এবং ফ্রিকোয়েন্সির রেসপেক্টে। এই গেল হিস্টোগ্রাম এবং লাইন ডায়াগ্রাম। এরপরে যেটা রয়েছে পাই চার্ট। পাই চিত্রতে কি হচ্ছে, পাই চিত্রতে ধরো এখানে বিভিন্ন ক্ষেত্র বলে দিল। ক্ষেত্র মানে এখানে কৃষি, শিল্প, সেবা, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের নাম দিয়ে দিল। এবং সরকারের এইখানে বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোতে খরচা কতটা করলো সেই খরচাগুলো বলে দিচ্ছে। সেই খরচা আর বিভিন্ন ক্ষেত্রের নাম দিয়ে আমাদের বললো কি না একটা পাই চার্ট তৈরি করতে। তাহলে কি করে আঁকা হবে, দেখো খরচ বা ব্যয় এটা দেখা যাচ্ছে এখানে 15 কোটি টাকা কৃষিতে খরচা করেছে, শিল্পতে খরচা করেছে 25 কোটি টাকা, সেবাতে খরচা করেছে 10 কোটি টাকা এবং অন্যান্যতে খরচা করেছে 5 কোটি টাকা। এরকম আমাদের একটা তথ্য দিয়ে দিল। শুধুমাত্র এইটুকু পোর্শন আমাদের পরীক্ষায় দেয়া থাকবে কোশ্চেনে। তো এইখান থেকে যদি পাই চার্ট বা বৃত্তচিত্র অঙ্কন করতে হয় তাহলে কি করে করব, এইখানে প্রত্যেকটা খরচকে আমরা যোগ করব। যোগ করলে দেখা যাচ্ছে কত হচ্ছে এখানে 25 আর 15-তে তোমার 40, 40 আর 10-এ 50, 50 আর 5-এ 45। এই হচ্ছে, সরি এখানে মনে হচ্ছে ভুল হয়েছে একটা, পঞ্চান্ন হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে কত, খরচ হয়েছে 55 কোটি টাকা। তো এইখান থেকে যদি আমরা পাই চার্ট তৈরি করতে চাই তাহলে কি করব, এর একটা শতকরা হিসাব বার করব। শতকরা মান, শতকরাটা কি করে বার করব না, কৃষিতে 15/55 যেহেতু 55 কোটি টাকা খরচা হয়েছে ইন্টু 100 করলাম। তো 15/55 ইন্টু যদি 100 করি তাহলে দেখা যাচ্ছে কত হচ্ছে 27.27%। এই ঠিক একইভাবে এর পরেরটা হচ্ছে 25/55 ইন্টু 100 করব। তা দেখা যাচ্ছে 45.4% এটা হচ্ছে। এরপরে 100/55 ইন্টু 100 করব, তাহলে দেখা যাচ্ছে এখানে 18% হচ্ছে, 18.18 এরকম হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে 5 কোটি টাকা খরচা হয়েছে, তো এর রেসপেক্টে কী হবে, একইভাবে বার করব। দেখা যাচ্ছে এটা 9 হয়েছে। 9.1। তো এই যে শতকরা হিসাবগুলো আমরা পেলাম, এই শতকরা হিসাবের সাপেক্ষে কি করব না কেন্দ্রস্থ কোণ বার করব। কেন্দ্রস্থ কোণ কী করে হবে না, একটা যদি বৃত্ত অঙ্কন করি সেই বৃত্তর কেন্দ্রবিন্দুতে তোমাদের কোণের মান কত হয় না 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রি যেটা যেহেতু শতকরা হিসাব বার করেছি তাহলে এখানেও আমরা 360 ডিগ্রির আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে দেখা যাচ্ছে 360 ভাগ যদি 100 করি তাহলে হচ্ছে সেটা 3.6। তো এই প্রত্যেকটা শতকরা হিসাবকে আমরা কি করব না 3.6 দিয়ে গুণ করব।
তাহলে কি দেখা যাচ্ছে, ফার্স্ট এরটা হলো 98.17, তারপরেরটা হচ্ছে আবার 45কে দিয়ে যদি আমি 3.6 দিয়ে গুণ করি, (163.4), তারপর হচ্ছে 18.18, into 3.6, 65.48, 9.1 into 3.6, এটা দেখা যাচ্ছে এখানে 32.76, এইটা হলো। তো এইবারে একটা বৃত্ত অঙ্কন করে কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করতে হয়। কম্পাসের রেসপেক্ট একটা বৃত্ত অঙ্কন করে তার একটা কেন্দ্র পাবো, সেই কেন্দ্র থেকে একটা আমরা ব্যাসার্ধ আগে অঙ্কন করে নেব। সেই ব্যাসার্ধ অঙ্কন করার পরে কি করতে হবে না, প্রথমে এটা দেখা যাচ্ছে 98.17, তো এইখানে চাঁদা বসিয়ে আমরা কি করব, 98.17 যেটা রয়েছে সেটা আমরা পরিমাপ করব। তাহলে এইখানে 90 ডিগ্রি হয়, 98 মানে কিন্তু তার থেকে আরেকটু এই পাশে গেল, অর্থাৎ এরকম কোনো পজিশানে একটা পয়েন্ট পাওয়া যাবে। এইবারে এইরকম আমরা জুড়ে দেবো, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম কি কৃষিক্ষেত্র। ঠিক একইভাবে এইবারে কি করতে হবে, চাঁদাটাকে ঘুরিয়ে নিয়ে এইটার উপরে চাঁদাটাকে বসাতে হবে, মানে এই ব্যাসার্ধ যেটা পেলাম এই ব্যাসার্ধের উপরে আমাকে চাঁদা বসাতে হবে। তো এর রেসপেক্টে দেখা যাচ্ছে যে আমরা কত পাবো না, 163 ডিগ্রি আমাকে মেজার করতে হবে। তো এইখানে চাঁদা বসিয়ে যদি আমি মেজার করি দেখা যাচ্ছে এখানে 90 হয়, তার থেকে আরেকটু পেছন দিকটা আসতে হবে। চাঁদাতে দেখতে পাওয়ার প্রত্যেকটার মান দেওয়া রয়েছে, তো আরও যদি 70 ডিগ্রি আসি তাহলে তোমার এইরকম পজিশানে একটা এরিয়া পাওয়া যাবে। তো এইখানে তাহলে হলো কি, এটা শিল্প। এই শিল্পক্ষেত্র হলো। তারপরে যেটা রয়েছে আবার এরপরে কি করতে হবে, এই লাইনটার রেসপেক্টে বা এই ব্যাসার্ধের রেসপেক্টে আমাকে চাঁদা বসাতে হবে। সেই চাঁদা বসিয়ে আমাকে মাপতে হবে কত, এই 65 ডিগ্রি। এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এরপরে 65 ডিগ্রি, 65.48 রয়েছে, চাঁদাতে তোমরা ওটা 65 ধরে নেবে, অসুবিধা নেই কিছু। তো এইখানে দেখা যাচ্ছে 65 যদি ধরি তাহলে দেখা যাচ্ছে এটা এরকম পজিশানে এলো। তাহলে এইটা হয়ে গেল এখানে সেবাক্ষেত্র। আর বাকি যেটা পড়ে থাকলো 32, সেটা এই অংশটা অর্থাৎ অন্যান্য। তো এইভাবে একটা পাই চার্ট বা বৃত্তচিত্র কিন্তু অঙ্কন করতে হয়। এটা অঙ্কন করার জন্য তোমাদের স্কেল, কম্পাস এবং চাঁদা তিনটেই প্রয়োজন, তাছাড়া কিন্তু হবে না। এখানে এই যেরকমভাবে হিসাবগুলো বললাম সেই হিসাবগুলো করার পরে কেন্দ্রস্থ কোণ বার করে তোমাদের করতে হবে। অনেক সময় এখানে শতকরা হিসাবটা ডাইরেক্ট বলে দেয়, তখন সেক্ষেত্রে আর এরকমভাবে বার করতে হয় না, শতকরা হিসাবের সঙ্গে 3.6 যে রয়েছে সেই 3.6টা গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট কিছু ক্যালকুলেশান রয়েছে, সেই ক্যালকুলেশান হচ্ছে তোমাদের এখানে এম নির্ণয় করা বা গাণিতিক গড়। গাণিতিক গড় কী করে নির্ণয় করা হয়, এক্ষেত্রে ধরো বলে দিল ফ্রিকোয়েন্সি ছাড়া কিছু ডিস্ট্রিবিউশন যেগুলো হয় সেগুলোতে ধরো বলে দিচ্ছে এখানে 8, 2, 7, 13, 20 এর এম কত, এরকম বার করতে দিল বা গাণিতিক গড় নির্ণয় করতে দিল। তো এইখানে এম এর ফর্মুলা হচ্ছে এম ইকুয়ালস টু সামেশান অফ এক্স বাই স্মল এন। এখানে স্মল এন বলতে বোঝায় নাম্বার অফ ডিস্ট্রিবিউশন বা নাম্বার অফ অবজারভেশন। তো এইখানে দেখা যাচ্ছে কটা সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, তাহলে এন এর মান এখানে হবে কত, 5। তো এইখানে সামেশান এক্স মানে হচ্ছে বা সামেশান এক্স আই দিয়ে অনেক সময় ডিনোট করে কিছু ক্ষেত্রে। তো এইটা হচ্ছে এই যে সামেশান, এই সামেশান চিহ্নটার মানে হচ্ছে তোমার যোগ। তো এইখানে এক্স এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক্স আই হিসাবে যদি ধরি তাহলে এগুলোর প্রত্যেকটা যোগ।
8 প্লাস 2 প্লাস 7 প্লাস 13 প্লাস 20 এরকম যোগ করব। যোগ করে ডিভাইডেড বাই এন, অর্থাৎ এন এর মান এখানে হচ্ছে কত 5। তাহলে এইগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো, 40 আর 10 50, 50 ভাগ 5, অর্থাৎ এখানে আমরা এম এর ভ্যালু কত পেলাম 10। এটাই হচ্ছে এখানে এম নির্ণয় করার পদ্ধতি। অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা রয়েছে সেটা দিয়ে সেই নাম্বারটা দিয়ে এখানে আমরা ভাগ করে দেব, করলে আমরা গাণিতিক গড় পেয়ে যাব। এরপর এটা তো হলো, এরপর যদি এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তখন কি করবে? উইথ ফ্রিকোয়েন্সি। স্যার যে চ্যাপ্টারটা পড়াচ্ছেন রাশিবিজ্ঞান, অবশ্যই তোমরা যেটা শুরুতেও বলেছিলাম যে তোমরা ফোন করবে এবং সরাসরি স্ক্রিনে যাওয়া যে নম্বর যাচ্ছে সেই নম্বরে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো 6292224337 এবং পাশাপাশি 6292242338। এরপরে যে পার্টটায় আমরা ছিলাম গাণিতিক গড়, সেই গাণিতিক গড়ে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তখন আমরা কি করব? ধরো এক্স দেওয়া রয়েছে আর এফ দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? 4, 6, 10, 12, 20 রয়েছে, 2, 5, 6, 4, 13 এরকম ধরো আমরা দিলাম। তাহলে এক্ষেত্রে কি হবে? এই এক্স বার করব, এফ বার করব এবং এর সঙ্গে সঙ্গে এফ এক্স আমরা বার করব, মানে এক্স এবং এফ এর গুণফলটা। তো এইখানে এফ এক্স যেটা রয়েছে সেই এফ এক্স কী করে বার করবো না, এক্স এবং এফ এর গুণফলটা সাপেক্ষে। তাহলে হলো কত? 4 দুগুণে 8, 5 6 30, তারপর হচ্ছে 60, 4 বারং 48 এবং 260। এইখানে এম এর ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ এফ এক্স বাই ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন এখানে কি বোঝায় না, এই ফ্রিকোয়েন্সির যোগফল যেটা হবে সেটাই হচ্ছে এখানে কি ক্যাপিটাল এন। তো এইখানে এগুলোকে হিসাব করে দেখি কত হচ্ছে। এটা দেখা যাচ্ছে এখানে হলো 30। এইবারে ঠিক একইভাবে এটা যোগ করব। এটা হচ্ছে 406। তো এইখানে এই ভ্যালুগুলো এবারে পুট করব। 406 ডিভাইডেড বাই 30, তাহলে এটা দেখা যাচ্ছে 13.53। এটাই হচ্ছে এখানে, এটা এখানে আমরা প্রায় লিখে দেবো যেহেতু এখানে পয়েন্টে 3333 করে রয়েছে। তো তাই জন্য এখানে এম এর ভ্যালুটা হবে 13.53। এটাকে আমরা প্রায় হিসেবে লিখব, যেহেতু এখানে অ্যাকচুয়াল যে অ্যান্সার সেটা পাওয়া যাচ্ছে না, পয়েন্টের পর এটা চলতে থাকছে। তো এই হলো গাণিতিক গড় যদি কেবলমাত্র ফ্রিকোয়েন্সি এবং এক্স দেয়া থাকে। এরপরে অনেক সময় দেখতে পাবে তোমরা যে এই গাণিতিক গড়ে ক্লাস বিভাজন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা এখানে ক্লাস দেয়া রয়েছে। তো ক্লাস দেয়া থাকলে কি করবে সেটা সম্পর্কে দেখাই এবারে। ক্লাস এবং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শ্রেণী দেওয়া রয়েছে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া রয়েছে। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এরকম ক্লাস দেওয়া রয়েছে। আর কি দেওয়া রয়েছে না, ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 2, 8, 5, 15 এরকম ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে হচ্ছে ক্লাস লিখব, ফ্রিকোয়েন্সি লিখব, আর একটা হচ্ছে মধ্যমা। মধ্যমানটাকে আমরা লিখব, বা ইংলিশে বলা হচ্ছে এখানে মিড ভ্যালু।
মোট মধ্যমান, তো মধ্যমানটা কি করে পাবো দেখাচ্ছি। এটা একটু আগেও আমি যখন হিস্টোগ্রাম করার সঙ্গে সঙ্গে যখন রেখচিত্র এঁকেছিলাম বা লাইন ডায়াগ্রাম এঁকেছিলাম, লাইন ডায়াগ্রামের সময় কিন্তু আমরা এটা মধ্যমানটা বার করেছি। ফ্রিকোয়েন্সি যেরকম আছে সেগুলো বসিয়ে দেবো। এই মধ্যমানটা হচ্ছে 10 এবং 20 যোগ করে 2 দিয়ে ভাগ, একটু আগে আমি বলেছিলাম। তো তাহলে কত হচ্ছে এটা 15। তারপরে কি বললাম না, প্রত্যেকটা ক্লাসের যে গ্যাপ থাকবে সেই গ্যাপগুলোকে দেখেই আমি কিন্তু মধ্যমানটাকে বাড়াবো। তো এখানে কি হচ্ছে 25, যেহেতু এখানে 10 করে গ্যাপ রয়েছে তাহলে এটা আমরা 10 করে বাড়ালেই এটা আমরা পেয়ে যাব। এইবারে এই মধ্যমানটাকে আমরা এক্স হিসেবে চিহ্নিত করছি। এরপরে বার করতে হবে এফ এক্স, যেরকম এর আগের অঙ্কটায় করেছিলাম। তো এইটা হচ্ছে 15 দুগুণে 30, এটা হচ্ছে 200, 175, আর 15 ইন্টু 45, 675। ঠিক একইভাবে এ এম নির্ণয় করব সামেশান এফ এক্স বাই এন করে। তাহলে এখানে দেখা যাচ্ছে এন মানে আমি বলেছিলাম যে ফ্রিকোয়েন্সির যোগফলটা, তাহলে এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে 20 এবং 10-এ 30, এক্ষেত্রেও এন এর ভ্যালু হচ্ছে 30। আর এইগুলোকে যোগ করলে আমরা কত পাচ্ছি, এফ এক্স যেটা রয়েছে 1080। এই 1080 যদি থাকে তাহলে কি হচ্ছে, এবারে ভ্যালুটাকে আমরা পুট করব 1080 বাই 30। তাহলে এইটা দেখো কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে তোমার 36। এটা যেহেতু তোমার অ্যাকচুয়াল একটা অ্যান্সার পেলাম, সেই কারণে এখানে কোনো অ্যাপ্রক্স বা প্রায় শব্দটা ইউজ করতে হবে না, যেহেতু 36টা এখানে একটা পারফেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি। তো এই ছিল এইখানে এম। তো এই এম যেরকম আছে তোমাদের, ঠিক একইভাবে এম এর মতন গড়ের আরেকটা তোমাদের রয়েছে হচ্ছে তোমাদের গাণিতিক গড়, তারপর হচ্ছে গুণোত্তর গড়, জিএম যেটাকে বলা হচ্ছে। বা ইংলিশে বলা হচ্ছে জিওমেট্রিক মিন। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তোমাদের শর্ট কোশ্চেনই আসে, বড় কোশ্চেন কিছু নেই। তো ধরো দেখা যাচ্ছে বলল 3, 9 আর 27 এর গুণোত্তর গড় কত বা এর জিএম কত। তোমাদের দিলে এর থেকে বড় অঙ্ক কিছু দেবে না, এরকমই ছোট অঙ্কই দেবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, জিএম এর ফর্মুলা হচ্ছে nth root of x1 ইন্টু x2 ইন্টু x3 এরকম আপ টু xn পর্যন্ত। তাহলে এইখানে n মানে কত হচ্ছে 3, যেহেতু এখানে 3টে সংখ্যা রয়েছে তাহলে এখানে কিউব রুট অফ, মানে 3টা কিন্তু এরকম পজিশানে রয়েছে, তো সেটা হচ্ছে 3 ইন্টু 9 ইন্টু 27 কিউব রুট অফ। তাহলে এই 3টাকে 3 লিখলাম, 9টাকে আমরা 3 আর 3 দিয়ে ভেঙে নিলাম, আর 27টাকে আমরা কি করলাম 3টে 3-এ ভেঙে নিলাম। এমনি এতদিন পর্যন্ত যে রুট করেছে রুট 81, অর্থাৎ এর উত্তর কত বেরোতো 9, অর্থাৎ তার মানে কিন্তু এখানে একটা 2 রয়েছে। ঠিক আছে, এই রুট মানে কিন্তু বর্গমূল, অর্থাৎ বর্গ শব্দের অর্থ হচ্ছে 2। তো এইখানে যেহেতু এখানে কিউব রয়েছে, তো এইখানে আমরা কি করতাম না, রুট ওভার 9 ইন্টু 9, সেখান থেকে আমরা একটা 9 বার করতাম, অর্থাৎ প্রত্যেক দুটো একই সংখ্যা থেকে একটা রুটের বাইরে বেরিয়ে আসতো, যেহেতু এখানে 2 থাকতো। এইবারে এক্ষেত্রে দেখা যাচ্ছে 3 রয়েছে, তো এখানে কি করতে হবে, প্রত্যেকটা 3টে সেম সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে এই 3টে 3 থেকে একটা 3 বেরোলো এবং এই 3টে 3 থেকে একটা 3 বেরোলো, সুতরাং এখানে তাহলে উত্তর কত হলো 9। তাহলে এই 3টে মানে 3, 9 এবং 27 এর জিওমেট্রিক মিন বা জিএম কত হবে না 9 হবে, এটাই হচ্ছে উত্তর। যদি এখানে 4 থাকতো
বা এইখানে যদি 4 থাকতো তাহলে কি করতে হতো না, প্রত্যেক 4টে সেম সংখ্যা থেকে একটা সংখ্যা বেরোতো। যেরকম কি যদি 81 আমি এখানে 4 করে দিই, ধরো এখানে রয়েছে 4 রয়েছে আর রয়েছে 81 রয়েছে, তাহলে এটা কি লিখতে পারি আমরা, 3 × 3 × 3 × 3। তো এইখানে যেহেতু 4 রয়েছে, তো সুতরাং এই 4টে সংখ্যা থেকে আমরা কিন্তু একটাই বার করব, যেহেতু এখানে 4 রয়েছে, তাহলে এর উত্তর হবে কত, 3। ঠিক সেরকম যদি 5 থাকে তাহলে প্রত্যেকটা 5টা সেম সংখ্যা থেকে একটা বেরোবে। তো এইরকমভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। যাবতীয় অঙ্ক এরকমই রয়েছে। আর তোমাদের ম্যাক্সিমাম এখানে 4 কিংবা 5ই থাকে, মানে এই কিউব রুট বা 4th রুট 5th রুট অবধি থাকে, তার থেকে বেশি দেয় না, কারণ এখানে তোমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে 2 নাম্বার বেশি আসে না। এরপরে আরেকটা যেটা রয়েছে হারমোনিক মিন। এইটা করলে তোমাদের গুণের মিনের পার্টটা শেষ হবে। বা HM বলা হয়। এখানে HMটা কি করে নির্ণয় করে, ধরো x দেয়া রয়েছে, বা ধরো তোমাকে বললো 3, 4, 10, 20 এর HM কত। তো এক্ষেত্রে HM এর ফর্মুলা হচ্ছে n/1/x1 + 1/x2 + 1/x3 + 1/x4 এরকম চলতে থাকবে আপ টু xn অবধি, মানে যতগুলো সংখ্যা থাকবে। তাহলে এইখানে n সমান কত হচ্ছে না 4, যেহেতু 4টে সংখ্যা রয়েছে, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। আর কি হচ্ছে 1/3 + 1/4 + 1/10 + 1/20। এটা হচ্ছে 0.33 প্লাস এটা হচ্ছে 0.25 প্লাস এটা হচ্ছে 0.1 প্লাস এটা হচ্ছে 0.05। এইবারে নিচেরগুলোকে আমরা যোগ করে নিচ্ছি। 4/0.73। দেখা যাচ্ছে এখানে 5.479। এটা প্রায় লিখতে হবে, কারণ এটা পার্টিকুলার পারফেক্ট অ্যান্সার আমরা পেলাম না। তো এক্ষেত্রে তাহলে কত হলো, এটা 5.479। এইটা হচ্ছে এখানে হারমোনিক মিন বেরোলো। এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। এরপরে মিনের পার্ট কিন্তু তোমাদের হয়ে গেল, অর্থাৎ গড় যে রয়েছে সেই গড়ের পার্টটা কিন্তু হয়ে গেল। এরপরে যেটা রয়েছে তোমাদের মধ্যমা, বা ইংলিশে বলা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানের হয়তো পুরোটা আজকে হবে না, কিছুটা অংশ আমি করিয়ে দিচ্ছি আজকে। মিডিয়ান বা বাংলায় বলা হচ্ছে মধ্যমা। এই মিডিয়ানটা কি, মিডিয়ান মানে যতগুলো তোমার রাশি রয়েছে সেই রাশিগুলোর কিন্তু মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে এখানে মিডিয়ান। ধরো এখানে বলল 6, 2, 7, 11, 28, 32, 20 এরকম ধরো মিডিয়ান বলে দিল। তাহলে এক্ষেত্রে এর মিডিয়ান কত বা মধ্যমা কত, তো এটা যদি বার করতে দেয় তাহলে আমরা কি করব, আগে এই সংখ্যাটাগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেব। তো ছোট থেকে যদি বড় আকারে সাজাই তাহলে কি হচ্ছে 2, 6, 7, 11, 20, 28, 32 এই করলাম। এরপরে আমাকে বার করতে হবে কি n+1/2 তম মান। তাহলে এইখানে n কত হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 7খানা n এর ভ্যালু হচ্ছে এখানে 7। তাহলে 7 + 1/2 করলাম,
অর্থাৎ এখানে হচ্ছে 8/2 সমান সমান হচ্ছে 4, 4তম মান, মানে চতুর্থ মানটা হচ্ছে এখানে, তার মানে মিডিয়ান। অর্থাৎ 1 2 3 4, এই যে 11 হচ্ছে এটা কি ফোর্থ ভ্যালু বা চতুর্থ মান। তো এই চতুর্থ মানটাই হচ্ছে এখানে মিডিয়ান। অনেক সময় এখানে কি করে না, এই 4টাকে উত্তর করে দেয় অনেক ছাত্রছাত্রী, তো সেইটা কিন্তু করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। 4তম মান বা চতুর্থ মান যেটা বেরোচ্ছে সেইটাই হচ্ছে এখানে মিডিয়ান। তাহলে মিডিয়ান বা মধ্যমা হবে কত এখানে, 11। তো এইটা তো গেল তোমার, যদি এটা বিজোড় সংখ্যা এনের ভ্যালুটা যদি বিজোড় সংখ্যায় বেরোয় তাহলে এটা সহজেই আমরা পেয়ে গেলাম। এইবারে দেখা যাচ্ছে যদি এটা জোড় সংখ্যায় থাকে, এনের মানটা যদি জোড় সংখ্যায় থাকে, তখন আমি কি করে বার করব। এই রয়েছে, এর যদি আমরা মধ্যমান বার করি তাহলে কি হবে, আগেটাকে আমরা সাজিয়ে নেব যেরকম আগে বললাম। এক্ষেত্রেও n/1/2 করব। তাহলে এখানে n হচ্ছে দেখো 6টা সংখ্যা রয়েছে, 6 + 1/2, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 3.5তম মান। তো 3.5টা কোথায় আসছে না, এই রকম পজিশানে আসছে, অর্থাৎ 14 এবং 20-র মাঝামাঝি অংশে 3.5-এর ভ্যালুটা, মানে 3.5তম মানটা। কিন্তু এখানে মানটা তো আমার জানা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, তৃতীয় মান প্লাস চতুর্থ মান করে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখা যাচ্ছে এটা কত হচ্ছে, 14 + 20 / 2, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কত হচ্ছে 34/2 সমান সমান 17। অর্থাৎ এখানে মধ্যমা হবে 17। তো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা থাকলে কিন্তু তোমাদের এটা এরকমভাবে নির্ণয় করতে হবে। লাস্ট যেটা আজকে আছে সেটা করিয়ে দিচ্ছি। দেখো মধ্যমার আরও একটা অংশ রয়েছে যেটা আজকে আর হবে না, যদি ফ্রিকোয়েন্সি দেয়া থাকে। এই রয়েছে, তো এইখানে XF এবং CF কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা কিন্তু নির্ণয় করতে হয়। এটা কি করে বার করবো, 5 যে রয়েছে সেই 5টা ডাইরেক্ট বসাবো, তারপরে কি করবো 5 + 8 করব, অর্থাৎ 13, তারপর 13 + 2 15, 15 + 4 19 এবং 19 + 6 25, এরকমভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করব। এইটাই হচ্ছে এখানে ক্যাপিটাল N মানে 25। এইখানে বার করব কি n + 1/2, তার মানে হচ্ছে কি 25/2। তাহলে সেটা দেখা যাচ্ছে এখানে 12.5 হচ্ছে। এই 12.5 যেটা হচ্ছে সেইটাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন অংশে রয়েছে না, এরকম পজিশানে রয়েছে। যেহেতু 5-এর থেকে পেরিয়ে গেছে 12.5টা, তাই জন্য আমরা পরের সংখ্যাটাকে আমরা ধরবো। এই পরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে ধরে নিয়ে এর রেসপেক্টে যে এক্সের ভ্যালুটা রয়েছে অর্থাৎ 12, সেইটাই হয়ে যাবে কিন্তু এখানে মধ্যমা, অর্থাৎ মধ্যমা সমান 12। এইখানে যদি অ্যাকচুয়াল 13 বেরোতো তাহলে 13-এর রেসপেক্টই আমরা মধ্যমা নির্ণয় করে নিতে পারতাম। যেহেতু এখানে 12.5 বেরিয়েছে, যেটা দেখা যাচ্ছে 5 এবং 13-র মাঝে অবস্থিত, তাহলে তাই জন্য আমরা 5-এর যে পরের সংখ্যাটা সেই পরের সংখ্যাটাকে বা পরের ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে আমরা ধরবো। এইটা ধরে নিয়ে কি হবে না, এর রেসপেক্টে যে এক্সটা পাবো আমরা সেটাই হয়ে যাচ্ছে এখানে মধ্যমা। স্যার একদম আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, হাতে আর একদম সময় নেই। স্যার আজকে যে ক্লাসটা করালেন সেই ক্লাসটা তোমাদের আগামী দিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ইকোনমিক্স নিয়ে যারা পরবর্তীকালে ভাববে সেখানে কিন্তু স্ট্যাটিস্টিকটাও একটা বড় পার্ট। সেক্ষেত্রে আজকে যারা লাইভ স্ট্রিমটা মিস করে গেছো, ইউটিউব এবং সিটিভিএনের যে ফেসবুক পেজ সেখান থেকে তোমরা রেকর্ডিংটা দেখে নিতে পারবে। স্যার অনেক অনেক ধন্যবাদ সিটিভিএনে আসার জন্য, এবং আজ এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।